নমস্কার, উত্তরে জানালার একটা নতুন পর্ব নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি আপনাদের সকলের সামনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীনবন্ধু মঞ্চে, শিলিগুড়ি। দীনবন্ধু মঞ্চ মানেই আমরা সবাই জানি নাটক, আর যারা আমরা নাটক ভালোবাসি তারা জানি ক্যামেরা যদি দীনবন্ধু মঞ্চে পৌঁছে যায় তাহলে অবশ্যই কিছু ভালো ভালো নাটক আমরা সকলে ঘরে বসে কিন্তু উপভোগ করতে পারবো। নাটক হলো সাহিত্যের এমন একটি শাখা যেটি কিন্তু অভিনয়ের মাধ্যমে দর্শকের সকলের সামনে উপস্থাপন করা যায়। এখানকার সংলাপ, চরিত্র, মণ্ডপ, যে সজ্জা রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু একটি গল্পকে সম্পূর্ণরূপে দর্শকের সামনে ফুটিয়ে তোলা হয়। তাহলে বলা যেতেই পারে নাটক হলো আমাদের বাস্তব জীবনেরই প্রতিফলন, যেখানে নাট্যকার বিভিন্ন চরিত্রের মাধ্যমে আমাদের সমাজের ভালো হোক মন্দ হোক সব কিছুই কিন্তু দর্শকের সামনে উপস্থাপন করে থাকে। নাটকে রয়েছে অসীম ক্ষমতা, যা সমাজকেও খুব সহজেই বদলে ফেলতে পারে। আমাদের এই শিলিগুড়ির বুকে বহু নাট্যগোষ্ঠী রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ইঙ্গিত। এই ইঙ্গিত নাট্যগোষ্ঠী 1977 সালে তাদের যাত্রাপথ শুরু করেছিল। আজ 2026-এ তারা সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছে। একই সাথে তারা শ্রী প্রশান্ত মজুমদারের স্মৃতিনাট্য উৎসবের 9তম বর্ষে পদার্পণ করেছেন। সেই উদ্দেশ্যে বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিবর্গ এবং নাট্যপ্রেমী যারা আমরা রয়েছি তারা কিন্তু এই দীনবন্ধু মঞ্চে এসে উপস্থিত হয়েছি কিছু ভালো ভালো নাটক দেখব বলে। এবং প্রত্যেক দিন আজ থেকে বেশ কয়েকদিন ধরে এই অনুষ্ঠান কিন্তু চলবে এবং বিভিন্ন নাট্যগোষ্ঠী তাদের গ্রুপ নিয়ে এখানে তাদের নাটক পরিবেশন করবেন। এখন আমাদের সাথে রয়েছে বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিবর্গ। চলুন তাদের সাথে একটু কথা বলে নিই, শুনে নিই তাদের মতামত কী রয়েছে বর্তমানে নাটকের সম্পর্কে, নাটকের যে যাত্রাপথ, বর্তমান নাটকের কি পরিস্থিতি। চলুন শুনে নেব তাদের মূল্যবান মতামতগুলি। দাদা, আপনার নাম? আমার নাম অমল মণ্ডল, আমি ইঙ্গিতের এই 50 বছর পূর্তির সভাপতি। আচ্ছা দাদা, নাটক তো অনেক দিন ধরেই চলছে, কিন্তু নাটকের বর্তমান যে পরিস্থিতি সেই সম্পর্কে আমরা অনেকেই অবগত নেই, আবার কেউ কেউ আবার অবগত রয়েছি। তো আপনার কি মতামত রয়েছে এই বিষয়ে কিছু যদি বলেন। আমি নিজে এই নাট্য দলের সাথে 1994 থেকে জড়িত আছি। আমি তখন কলেজে পড়তাম। আজকে আমি এই গ্রুপের এই উৎসবের সভাপতি। এই উত্তরবঙ্গে আমাদের যারা নাটক করেন কিংবা যারা নাটক ভালোবাসেন তাদেরকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে নাটক করতে হয়। কারণ হচ্ছে উত্তরবঙ্গে নাটকের কোনো প্রফেশনালিজম নেই। আমরা যারা নাটক ভালোবাসি, যারা নাটক দেখতে ভালোবাসি, যারা নাটক করতে ভালোবাসেন, যারা কলাকুশলী আছেন, তাদের নিজেদের তাগিদে এই উত্তরবঙ্গে নাটক কিন্তু এগিয়ে চলছে। দক্ষিণবঙ্গে যেমন প্রফেশনালিজমটা আছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে আজকের ডেটে এই ইয়াং জেনারেশন যাদেরকে আমরা আজকে জেনজি বলছি, তারাও কিন্তু খুব একটা এই নাটকের দিকে এগিয়ে আসছেন না। তারা বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করছেন, প্রফেশনের দিকে ভালো কাজ করছেন, কিন্তু তারা কিন্তু নাটকের দিকে খুব কম মন দেখছি। তো এই সমস্যাগুলো আছে। তো আমি আপনাদের মাধ্যমে এই নতুন যারা জেনারেশন তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমি আপিল করব, আপনারা আসুন। নাটকটা শুধু একটা নাটকটা শুধু একটা এন্টারটেনমেন্ট নয়। নাটক আমরা বলি সমাজের দর্পণ। সমাজের যে বিভিন্ন সমস্যাগুলো আছে তারা সেই সমস্যাগুলোকে আমরা নাটকের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি। নাটকের মধ্যে দিয়ে শুধু সমাজকে গড়া না, একজন মানুষের জীবনকেও তৈরি করা যায়। সেই একজন সুস্থ সমাজ তৈরি করতে হলে নাটক ভীষণভাবে দরকার। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। দাদা এত সুন্দর একটি মূল্যবান বক্তব্য তিনি দিলেন এবং আমাদের বর্তমান জেনারেশন যেটাকে আমরা বলছি জেনজি, দাদা একদম ঠিক বলেছে। এই জেনজি জেনারেশনদের যা পরিস্থিতি দাদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সকলের সামনে তুলে ধরলো। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমার সাথে রয়েছে আরেকজন বিশিষ্ট ব্যক্তি যিনি কিনা এই ইঙ্গিতের সভাপতি। তিনি মানে তার জীবনই বলা যেতে পারে যে ইঙ্গিতের জন্য কিন্তু নাটকের জন্য উৎসর্গ করে দিয়েছে। চলুন তার সাথে আমরা আজকে কথা বলে নেব, শুনে নেব ইঙ্গিত সম্পর্কে অজানা বহু তথ্য যেটা আমরা এখনো হয়তো কেউ জানি না, তারই মাধ্যমে আজকে আমরা সবাই শুনে নেব। নমস্কার দাদা। নমস্কার। দাদা, আপনার নাম এবং ইঙ্গিতে আপনার যে পজিশন সেটা একটু প্লিজ বলবেন। আমি ইঙ্গিতের সভাপতি এবং আমি একজন অভিনেতা ইঙ্গিতের আর কি। আচ্ছা দাদা, আমি আপনার থেকে জানতে চাই যে এই ইঙ্গিতের তো যাত্রাপথ 1977 সাল থেকে শুরু হয়েছিল, আজকে 2026, আপনাদের এই যাত্রাপথটা কেমন ছিল? যে কোনো নাটকের দলের যাত্রাপথ খুব
মসৃণ হয় তা হয় না। সে প্রতিকূল অবস্থায় যে কোনো উত্তরবঙ্গের যে কোনো নাট্যদলেরই প্রতিকূল অবস্থার মধ্যেই চলতে হয়। তবে আমরা প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও 50 বছর পার করলাম, 50 বছর পা দিলাম, এবং আমাদের এখানে আমরা 50-এর উপরে অনেক নাটক করে এসেছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাটক করেছি, এবং এই নাটক নিয়ে আমাদের সেমিনার করা বা নাটক নিয়ে যত কাজ করা আমরা এখানে করেছি। এখানে আমাদের নাটকের একটি নাটকের আমি নিজেই করেছি, যেটা আপনজন, সেটার 50তম বর্ষপূর্তি হয়ে গেছিলো। বর্ষ মানে 50তম শো হয়ে গেছিলো। এটা আজ আমাদের নাটকের আমাদের সংস্থার 50 বছরে পা দিল। 50 বছরে পা দিল, কিন্তু নাটকের আমাদের যে উৎসবটা এটা 9তম বর্ষ আর কি। এটা প্রশান্ত মজুমদার, যিনি প্রতিষ্ঠাতা সদস্য, প্রশান্ত মজুমদার, যিনি আমাদের মধ্যে নেই এখন, তার স্মৃতিতে আমরা এই উৎসবটা করি। উনি আমাদের এখানকার প্রতিষ্ঠাতা সদস্য এবং ডিরেক্টর যাকে বলেন তার ছিলেন। সেই সময় থেকেই আমাদের নাটক হয়ে আসছে, আমরা সেইভাবেই চালিয়ে যাচ্ছি। আর মসৃণ ভাব নেই, কিন্তু আমাদের অন্যান্য দল যারা শিলিগুড়িতে একটা খুব ভালো জিনিস আছে, শুধু আমাদের দল নয় এবং অন্যান্য যে নাট্যদল আছে তারা সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের যখন দরকার হয় তাদের কাছে যাই আমরা। আমাদের এখন দরকার, সবাই কিন্তু চলে এসছে আমাদের এখানে এই নাটকে সাহায্য করার জন্য। দাদার কাছ থেকে আরেকটা কথা আমি জানতে চাইবো, আর আমার মনে হয় এটা আমাদের দর্শকরাও জানতে চাইবে, সেটা হলো এই যে যুব সমাজ যারা একটু অন্য রকমের চিন্তাধারা নিয়ে চলে, তাদেরকে নাটকের প্রতি আকর্ষণ করবার জন্য কি করা দরকার? দেখুন, নাটক ভালোবাসে না এমন মানুষ কিন্তু নেই। তার কারণ হচ্ছে, আপনি দেখতে পাবেন যে নাটকই হচ্ছে কিন্তু টিভিতে হচ্ছে, তখন কিন্তু সিরিয়াল দেখছে এমন আমি মহিলা এবং পুরুষ নির্বিশেষে বলছি আর কি, নাটক কিন্তু দেখছে। সেটা হয়তো টিভিতে দেখছে, সেটা নাটকেই হচ্ছে, কিন্তু সিরিয়ালের মাধ্যমে দেখছে। নাটক দেখছেই, তার মানে দেখছে। কিন্তু নাটক হচ্ছে একটা হচ্ছে লাইভ প্ল্যাটফর্ম, যেটা নাটকের স্টেজে না এসে সরাসরি একদম জীবন্ত অবস্থায় না দেখলে সেই টেস্টটা পাওয়া যায় না সেটা। এবং আপনার যে প্রশ্ন করলেন যে ইয়ং জেনারেশনের কতগুলো অসুবিধা বা সুবিধা আছে। আমরা যেভাবে নাটক করে এসেছি, আমাদের এখনও পর্যন্ত নিজেদের, আপনি একটু আগে বললেন নিবেদিত প্রাণ, আমরা একটু আগে আপনি বললেন যে নাটক আমাদের যেভাবে করে এসছে আমরা এইভাবে, এখন বোধহয় আসছে না তা না, ইয়ং জেনারেশন অনেকেই আসছে, কিন্তু এখন এই ইয়ং জেনারেশন না বাধ্যবাধকতা অনেকটা বেশি। আমাদের যেরকম পড়াশোনার ফাঁকে নাটক করতাম, খেলাধুলা করতাম, করতাম, কিন্তু এখন তাদের মানে ওদের আগামী লাইফটাকে করতে গিয়ে তাদেরকে কিন্তু কম্পিউটারাইজড লাইফ হয়ে গেছে আর কি। সমস্তটাই আগামী দিনে কিভাবে পয়সা কামাবো, কিভাবে আমরা মানে এস্টাবলিশড হবো, সেটা চিন্তা বেশি। এবং নাটক ভালোবাসে না তা না, আমাদের এখানে নাটক আসে, কিন্তু তাদেরকে ধরে রাখা আমাদের দ্বারা সম্ভব হয় না। কেন না, আমাদের এখানে নাটকে কিন্তু আমাদের পকেটের পয়সা দিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হয়। আমাদের কোনো অভিনেতা বা অভিনেত্রীকে আমরা কিন্তু পয়সা দিয়ে করতে পারি না, তারা কিন্তু বিনে পয়সায় আমাদের এখানে কাজ করতে হয়। ওখানে আমাদের নাটককে ভালোবেসে নাটকের সঙ্গে থেকেই। সুতরাং মানে ইয়ং জেনারেশন নাটক ভালোবাসে না তা নয়, নাটক ভালোবাসে, কিন্তু তাদের ওই বাধ্যবাধকতা সময়ের জন্য আমার ধারণা সেটা হয়ে গেছে। আর প্রযুক্তির যুগে ওরা নাটকটাকে দেখতে এসে ওই সিরিয়ালেরও হয়তো দেখে নিচ্ছে কোনো সময় রাত্রিবেলা 10টার সময়কে, কিন্তু নাটকটা তো একটা ফিক্সড সময় হবে, সেই সময়টায় আসতে হবে। এবং সবার সঙ্গে বসে নাটক না দেখলে নাটকের কিন্তু যে স্বাদ, ওই স্বাদ পাওয়া যাবে না কখনোই।
আমরা কিন্তু দাদার কাছ থেকে খুব সুন্দর সুন্দর কথা শুনে নিলাম, কারণ দাদারা শুধু যে নাটক ভালোবেসে নাটকের সাথে রয়েছে তা কিন্তু নয়, নাটক কিন্তু তাদের কাছে একটা জীবন। তারা কিন্তু জীবনের অর্ধেকটা কেন পুরোটাই হয়তো জীবনের লাস্ট দিন পর্যন্ত হয়তো এই নাটককে নিয়েই তারা ভেবে যাবেন। তো দাদার থেকে অনেক অজানা তথ্য আমরা জানলাম। দাদা চাইছেন যারা যুব সমাজ রয়েছে তারা এগিয়ে আসুক, যারা নাটক ভালোবাসে তারা নাটকের জন্য এগিয়ে আসুক। অনেক অনেক ধন্যবাদ। 1977 সালের 24শে জুলাই এক বর্ষণমুখ সন্ধ্যায় বিধান রোডের প্রবীণ সুজন প্রয়াত সুধীর কুমার রাহা, যিনি ছানা রাহা নামেই পরিচিত ছিলেন, তার বাড়িতে প্রয়াত প্রশান্ত মজুমদার কয়েকজন থিয়েটার কর্মীকে সাথে নিয়ে পথ চলার প্রাথমিক সূচনা করে ইঙ্গিত নাট্য সংস্থার জন্ম দিয়ে তাকে লালন করতে শুরু করেন। প্রশান্তদা বড় অসময়ে আচমকা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু আমরা আজও তাকে প্রতিক্ষণে অনুভব করি। আমাদের অভিনয়ে, প্রতিদিনের নাট্য চর্চায়, উচ্চারণে আর হৃদয় গভীরে। পাশে রয়েছেন ইঙ্গিতের প্রয়াত অভিনেতা পরিচালক মান্তু মজুমদার, তিনিও বড় অসময়ে চলে গিয়েছেন। শিলিগুড়ি ইঙ্গিতের নবম বর্ষ প্রশান্ত মজুমদার স্মৃতি উৎসব এবং প্রাক সুবর্ণ জয়ন্তী বৎসের শুভ সূচনায় উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নাট্যচর্চার এই প্রবাহে আজকের এই বিশেষ সন্ধ্যা আমাদের কাছে এক অত্যন্ত গৌরবময় এবং আবেগঘন মুহূর্ত। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যে সকল সুধীবৃন্দ নাট্যপ্রেমী দর্শক উপস্থিত হয়ে এই মঞ্চকে ধন্য করেছেন তাদের জানাই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্য পরিচালক শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়। একই সাথে আমাদের মঞ্চে আলোকিত করেছেন নাট্য অঙ্গনের অন্যতম গুণী অভিনেতা ও নাট্য পরিচালক শ্রী বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তাদের উপস্থিতি আমাদের সাংস্কৃতিক চেতনার যাত্রাপথকে আরো সমৃদ্ধ এবং প্রাণবন্ত এবং অনুপ্রাণিত করেছে। মঞ্চে রয়েছেন বিশিষ্ট গুণীজন, তাদের আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। প্রশান্ত মজুমদার স্যারের অমলিন স্মৃতি এবং আমাদের সুবর্ণ জয়ন্তী উৎসবের আগাম বার্তা বুকে নিয়ে এই আয়োজন ও পথ চলা শুরু করলো। আমি এই শহরে বড় হয়েছি, আমি দেখেছি যে বিভিন্ন ধরনের এই যে নাটক বা অন্যান্য ক্রিয়েটিভ যে কাজগুলো মানে হয়ে থাকে, একটা জিনিস তো খুব সত্যি যে কর্মণ্যধিকারস্থ মা ফলিসু কাদাচানা, কর্ম অধিকার আমাদের ফলে নয়, আমরা যে কাজটা আমাদের করে যেতে হবে। এই যে নাটক এত প্রত্যক্ষ মানুষের সঙ্গে মুখোমুখি যে আলাপন, এই ব্যাপারটা কিন্তু ভাবতে খুব ভালো লাগে। ইঙ্গিত আজকে এই 50 বছর পূর্তি, 50টা বছর একটা বিশাল সময়। এই 50টা বছর ধরে যে ধরে রেখেছে এই চর্চা, এর জন্য আমি কৃতজ্ঞ এবং এদেরকে ধন্যবাদ জানাই। আজ জাতীয় যুব সংঘ কাছে যে সম্মানিত হলাম এদের কাছ থেকে, তার জন্য আমি কৃতজ্ঞ এবং আনন্দিত। আমাদের কাছ থেকে শিলিগুড়ি জাতীয় যুব সংঘ পক্ষ থেকে এটাই বলতে পারি, আমাদের যতদিন সম্ভব এই ইঙ্গিতকে সাহায্য করব, যে কোনোরকমভাবে হোক, আমাদের যতটুকু ক্ষমতা তাই দিয়ে, এবং চেষ্টা করবো ইঙ্গিতকে যাতে আরও ওঠে, আরও ওনারা যেন সহযোগিতা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। শিলিগুড়ির ইঙ্গিত নাট্য সংস্থা 50তম বর্ষে আজ প্রথম দিন। সে হিসাবে এই দিনটা অবশ্যই আনন্দের সকলের পক্ষে, সকল নাট্য অনুরাগী নাট্যমোদী লোকেদের কাছে, বিশেষ করে আমার কাছে একটা বিশেষ কারণে আরও বেশি ভালো লাগার এবং নস্টালজিক ব্যাপার, সেটা হচ্ছে
আগের বক্তা যেভাবে বলেছিলেন যে শিলিগুড়ি বিধান রোডের যে বাড়িটির কথা উল্লেখ করা হলো, যেখানে এই নাট্য সংস্থা প্রথম তাদের কার্যক্রম শুরু করে, সেই বাড়িটা ঘটনাচক্রে আমিও তার সদস্য, এবং আমি তখন ক্লাস 4 পড়ি হয়তো কম বেশি। তো সে সময় মাঝে মাঝেই পড়ার ফাঁকে এর মহড়া কক্ষে চলে আসতাম এবং খানিকক্ষণ ওই পড়ায় ফাঁকি যাকে বলে সেভাবে দেখতাম। হঠাৎ করে মায়ের যতক্ষণ না গোচরে আসে বিষয়টা, তারপর ডাক পড়তে চলে যেতাম। এভাবেই শুরু ইঙ্গিতের এই 50 বছরের পথ চলাকে নিরীক্ষণ করার কাজ, এবং ধারাবাহিকভাবে এই গোটা সময়টা জুড়ে ইঙ্গিত আমার চোখের সামনেই। ইঙ্গিতের সমস্ত ধারাবাহিকতা এবং তাদের যেভাবে নাট্য প্রযোজনা একের পর এক, এবং বিভিন্ন চড়াই উত্তরের মধ্যে দিয়ে নাটককে চলতে হয়েছে এই সময়। বিশেষ করে গ্রুপ থিয়েটারের নাটকগুলো নানা রকমের কারণে কখনো কিছুটা বিষয় চয়নের ক্ষেত্রে যেটা আশা করে বা যেটা তার শর্ত প্রাথমিকভাবে এবং যেভাবে গ্রুপ থিয়েটার তৈরি হয়েছিল তার থেকে কিছুটা সরে আসা, সরে থাকা, আবার তার বিষয় চয়ন, সেগুলোর ক্ষেত্রে আমি যেহেতু একজন নিজেকে সাধারণ পরিবেশ কর্মী বলে মনে করি, এই জগৎটার সঙ্গে আমি পরবর্তীকালে থাকতে পারিনি আমার সময়ের কারণে, আমার প্রফেশনাল কারণে, আমার অন্যান্য কারণে। কিন্তু আমি গভীরভাবে এর সঙ্গে সংযোগ রেখে চলেছিলাম। শিলিগুড়ির প্রায় প্রত্যেকটা নাট্য সংস্থার সঙ্গে আমার একটা নিবিড় সংযোগ আছে। ইঙ্গিতের আনন্দদা, তার সঙ্গে আমার হঠাৎ করেই পরিচয়, সেরকম পরিচয় ছিল না। যে কজনের সঙ্গে পরিচয় ছিল তার মধ্যে আনন্দদা ছিলেন না। কিন্তু আমি গত বছর যে প্রযোজনাটা করেছি, যাকে নিয়ে, যে মানুষটিকে নিয়ে বা যার রাজনীতি নিয়ে, তার মূল ভরকেন্দ্র শিলিগুড়ি। ফলে শিলিগুড়ির প্রেক্ষাপটে আমাকে বারবার 2-1বার আসতে হয়েছে, কথা বলতে হয়েছে, বিভিন্ন জায়গায় যেতেও হয়েছে। কিন্তু হঠাৎ করেই আনন্দদার সঙ্গে পরিচয় হয় এবং আনন্দদার পাড়াতেই থাকতেন, এখনো আছেন। তার পরবর্তী প্রজন্ম চারু মজুমদারের কথা বলছে। সেই সূত্রে আনন্দদার সঙ্গে আমার সংযোগ তৈরি হয় এবং আমাদের এই নাট্য প্রযোজনার ক্ষেত্রে আনন্দদা প্রাথমিকভাবে প্রভূত সাহায্য করেছে। মূলত ওই পরিবারের সঙ্গে সংযোগ তৈরি করা থেকে শুরু করে আমাদের আতিথেয়তা যাবতীয়। সবচেয়ে বড় কথা, আমাদের এই নাটকটিতে একটি চরিত্র নিয়ে অভিনয় করেন এবং সেটা বলতে বাধা নেই। আজকের এই যে থিয়েটারের যে কাঠামো অর্থনীতি ভিত্তিক, সে যে যতটুকুনি অর্থই আদান প্রদান করি না কেন আমরা, অপেশাদার কিন্তু পেশাদারি মনোভাব, এরকম নানা রকম যে কথা শব্দবন্ধ আমরা তৈরি করি। নিজের খরচে উনি যান, শো করেন, নিজের খরচে বাড়ি ফেরেন, রিহার্সাল করেন। সেটা আমাদের কলকাতা থিয়েটারের কাছে একটা দৃষ্টান্ত। কিন্তু আনন্দদা যখন বললেন যে আমাদের 50 বছর হচ্ছে, আপনি কিছু করুন, আপনার তো সব নাটকই শিলিগুড়িতে হয়ে গেল গত 2-3 বছরের মধ্যে, তাই তড়িঘড়ি করে আমাদের একটা টেক্সট, সেটাকে নিয়ে প্রায় যুদ্ধ করে একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছি, যেটা আগামীকাল এখানে মঞ্চস্থ হবে, প্রথম অভিনয় হবে। থিয়েটারের বয়স হয়ে গেল 58, ফলে ইঙ্গিতের থেকে একটু বড়। কিন্তু ইঙ্গিতের যে ভালোবাসা, আদর, সেইটে এড়ানো কিছুতেই গেল না বলে এখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি। 58 বছরে দেখেছি প্রচুর। ফলে নাট্য শিক্ষার্থী, আমি নাটক ছাড়া কিছু জানি না অ্যাকচুয়ালি। আমি বিয়ে বাড়ি যেতাম না, গেলেই জিজ্ঞেস করতো কি করস, থিয়েটার করি। আরে ধরু, জিগাই কি করস, না থিয়েটার করি তো। আরে আহমক, জিগাইতাছি অন্য কাম কি করস, বলে সেইটাও তো থিয়েটার করি। ধুর, এইটারে দিয়া কিছু হইব না, থিয়েটার করে। তা সমাজে ওই জন্যে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি এসব যেতাম না, ওই আত্মীয়দের ওই মুখোমুখি হব বলে। কিন্তু থিয়েটারটা এমন একটা বিষয়
যেটা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল, ওইখান থেকে বেরোতে পারিনি, আজও পারিনি। ফলে মঞ্চে দাঁড়িয়েই আপনাদের সামনে মুখোমুখি দুটো কথা বলি, এইটাই থিয়েটারের বিশেষত্ব। এটা ডিজিটালে পাওয়া যায় না। ডিজিটাল বড় একক। যারা আমাদের শাসন করেন তারা সর্বদা একটা তত্ত্বে বিশ্বাস করেন। সেই তত্ত্বটা হচ্ছে সাতের লাঠিকে একজোট হতে দিও না। যে তারা সর্বত চেষ্টা করে সেই সাতের লাঠি এক জায়গায় যাতে না হয়। একক করে দিলে পট করে ভেঙে ফেলা সহজ। কারণ থিয়েটারের জন্ম লগ্ন থেকেই রাষ্ট্রের সঙ্গে বৈরিতা, কারণ সম্পর্কটা হচ্ছে সমালোচকের। কোনো মানুষ তার সমালোচনা করবে এটা কখনো কাম্য সে গ্রহণ করে না। সে সবসময় চায় তাকে পান দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সুন্দর সুন্দর কথা দিয়ে, মনমোহিনী কথা দিয়ে। সেই জন্যে ভাঁড়েদের জন্ম হয়েছিল, রাজসভায় তারা রাজ করত। আর থিয়েটারের ধর্ম হচ্ছে একক লাঠিকে সাত লাঠিতে বেঁধে দেওয়া। থিয়েটার সত্যি কি কিছু দেয়? এটা আজও আমার প্রশ্ন। আমি যেটুকু বুঝেছি এই থিয়েটার করতে গিয়ে, সেটা হ্যাঁ দেয়। কি দেয়? ডিসিপ্লিন দেয়। কি দেয়? ব্যক্তির প্রকাশের জায়গাটাকে, পরিসরটা দেয়। আমি এখান থেকে অনেক কথা বলতে পারি, আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, নাও পারেন। আর যেটা সব থেকে বেশি দেয় সেটা হচ্ছে সম্পর্ক তৈরি করার প্রক্রিয়া দেয়, যেটার বড় মাধ্যম হচ্ছে থিয়েটার। সবার মধ্যে বৃত্তির জায়গাতে এনে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এটা রেনেসার ফসল, কারণ অর্থনীতিটা সার্কুলেট করবে। আপনি চোর, আমি চোর, ও চোর, রাত্রিবেলা বেরিয়ে যাই। আগে শীত কাটা হতো, এখন মেধা চুরি, ও মুখ চুরি। দেখুন, এটা ডিজিটাল প্ল্যাটফর্মেই আছে, সব চুরির জায়গায় বাস করছে। কে কত লোককে ঠকাতে পারবে, সেখানে আপনি নাটকের কাছে কি এক্সপেক্ট করেন? এগুলোই তো। কিন্তু এগুলো পড়লে পরে পিঠের চামড়া তুলে নেবে, কারণ গভর্নমেন্ট অনুদান দিচ্ছে, আমি নিচ্ছি। আমরা খুব খারাপ অবস্থায় আছি। এখনো থিয়েটারকে বাঁচিয়ে রাখুন, কারণ এখনো থিয়েটারটা সত্যি কথা বলে। এবং এখানে 49 ইয়ার্স, মানে নিয়ারেস্ট টু 50 ইয়ার্স ইঙ্গিত এখানে যাচ্ছে, আরো অনুষ্ঠান করবে, আরো মানুষের সমাগম হবে। সেই জায়গায় আপনাদের মঙ্গল কামনা করে, এবং আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব। এই সরাসরি যোগাযোগের একমাত্র জায়গা হচ্ছে এই থিয়েটারের প্ল্যাটফর্ম। সেখানে মানুষের সঙ্গে সরাসরি যোগ হয়। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, এটা আপনার কাছে ধরা পড়ে। বাড়িতে এলে যত তারা নাকি দাঁড়াও না, কাজ করছি তো, পরিমল করে বাবা বলছি। সাবধানে আসুন, 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 খুলুন এখানে, চরিটা খুলুন। হ্যাঁ, আগে নিয়ে গিয়ে বসো, তারপর আমি তোমাকে আসছি, বসে বসে। আগে দাঁড়াও, আগে একটু শুশ্রূষা করতে দাও। তুমি আমাকে জলটা দাও। দিচ্ছি, দাও।
আপনার বসে থাকতে কষ্ট হচ্ছে নাকি? একটু জল খাবেন? নিন, এই নিন, এই নিন, এই নিন, জল খান, ভালো লাগবে। বিভাস, দুধটা গরম করে নিয়ে এসো না, আমি তারপর তোমাকে সব বলছি। আমার স্ত্রী মাস্টার, আমার সমাজসেবিকা, সব সময় সমাজসেবার পোকা মাথার মধ্যে কিলবিল করছে। হ্যাঁ, আমি একটু প্রশ্রয় দিই, হ্যাঁ সত্যি দিই, কারণ আমি ওকে ভালোবাসি সেই ইউনিভার্সিটি লেভেল থেকে। সো দুধ আমাকে গরম করতেই হবে। হ্যাঁ, বলুন না, বলুন, ঠিকানাটা বলুন, অথবা আপনার কোনো পরিচিতের নাম, অথবা আপনার ছেলে মেয়ের নাম। যাব না, বাড়ি যাব না, চলে যা, তুই এখান থেকে চলে যা। তিনি তো একজন মানুষ, তার উপর অসুস্থ, 3 দিন ধরে একই জায়গায় বসে আছে। এনাকে সাহায্য করবো না বলো? সাহায্য করার মানে তো এই নয় যে তাকে সোজা বাড়িতে এনে তুলবে। তাহলে আমি কি করতাম? আমার কি করা উচিত ছিল বলো তো? পুলিশে খবর দিতে। পুলিশ? পুলিশ পুলিশ এখানে কি করবে? ওনার নাম ঠিকানা জেনে ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করতো। ওহো, তুমি তো দেখে এখনো সেই সত্য যুগেই পড়ে আছো। পৃথিবীর সমস্ত দায় দায়িত্ব একার কাঁধে বয়ে নেওয়ার মতো বোকামি করো না চিত্রা। তাহলে তাহলে আমি কি করবো বলো তো? একজন নারী ধর্ষিতা হলে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করব। একজন রাজনৈতিক কর্মী খুন হয়ে গেলে তার শহীদ বেদি বানিয়ে সেখানে স্লোগান তুলবো। সব মানুষের একটা সীমাবদ্ধতা থাকে চিত্রা। না না না, তুমি ভুল বলছো। বেশিরভাগ মানুষই ওই আগুনের আঁচটা নিজের গায়ে না লাগিয়ে নিরাপদ দূরত্বে থেকে ওই লোক দেখানো সামান্য কিছু কাজ করে নিজের দায়িত্ব সমাধা করে। অসাধারণ একটি সুন্দর সন্ধ্যা আজ আমরা কাটালাম দীনবন্ধু মঞ্চে। আশা করি আপনারা সকলেই আমাদের এই ক্যামেরার মাধ্যমে এই সন্ধ্যাটি আপনারাও খুব সুন্দরভাবে এনজয় করবেন। আপনারা যারা নাটক ভালোবাসেন, নাটক পছন্দ করেন, তারা আগামী কয়েকদিন কিন্তু তা আপনাদের কাছে সুযোগ রয়েছে এই নাটকটিকে উপভোগ করবার জন্য। আপনারা সকলে আসুন, নাটক দেখুন, নাটককে বাঁচিয়ে রাখুন। তবে এই যে নাটকের মাধ্যমে আমাদের এই বাস্তব জীবনটা যে তারা মণ্ডপে এই যে মঞ্চে তুলে ধরছেন, এই কলাকুশলীরা সত্যি খুবই প্রশংসার যোগ্যতা রাখে। কারণ তারা বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকে এত সুন্দরভাবে অভিনয় করে চলেছেন। আপনারা যারা নাটক শিখতে পছন্দ করেন বা নাটক ভালোবাসেন, তারা অবশ্যই নাটকের প্রতি একটু আগ্রহ দেখিয়ে এগিয়ে আসুন। যুব সমাজের কাছে আমি রিকোয়েস্ট করব, তারা নাটককে যেন ভালোবাসে, নাটককে যেন বাঁচিয়ে রাখে। আমরা তো খুব সুন্দরভাবে উপভোগ করলাম, আপনারাও উপভোগ করুন আমাদের এই ক্যামেরার মাধ্যমে। আজকে উত্তরের জানালার এই পর্বটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে উত্তরের জানালা একটি নতুন পর্ব নিয়ে আবার দেখা হবে আপনাদের সকলের সামনে। নমস্কার।